বিভাজন নয়, সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে সবার জন্য বাজেট করতে চায় সরকার। এনটিভির কেমন বাজেট চায় অনুষ্ঠানে বক্তারা। ঢাকায় যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রীর সভা। হামে আরও 7 শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো 53,000। জুলাই হত্যা মামলায় ইনুর রায় যে কোনো দিন, শাপলা হত্যাযোগ্য রূপা বাবু সহ 3 জনকে কারাগারে প্রেরণ। আসসালামু আলাইকুম, তাসলিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। সরকার জনগণের ভোটে নির্বাচিত, তাই ইশতেহার অনুযায়ী প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর। ভর্তুকি, প্রণোদনা, ব্যাংক সুদের হার সবকিছু বিবেচনায় নিয়েই জনবান্ধব বাজেট করতে চায় সরকার, এমন তথ্য জানিয়ে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেছেন, ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার জ্বালানি ও অবকাঠামোগত উন্নয়নের দিকে গুরুত্ব দিচ্ছে। এনটিভিতে সরাসরি সম্প্রচারিত কেমন বাজেট চাই অনুষ্ঠানে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। এনটিভি দীর্ঘ 17 বছর ধরে এই অনুষ্ঠানটা করে আসছে। আসছে বাজেটে সাধারণ মানুষ এবং ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের চাহিদা ও ভাবনার বিভিন্ন প্রসঙ্গ উঠে আসে। তো কেমন বাজেট চাই অনুষ্ঠানে সেই অর্থে এই বাজেটের সামনে আছে। বর্তমান সরকারকে বিগত সরকারের উত্তরাধিকার বহন করে বাজেট প্রণয়নের কথা ভাবতে হচ্ছে, এমন বাস্তবতা স্বীকার করে অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিক স্থিতিশীলতা এনে দরকার বিনিয়োগকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া আর মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা। স্থিতিশীলতা একটা বড় জিনিস, স্থিতিশীলতা না থাকলে অন্য কিছু করা যায় না। বিনিয়োগটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সরকারের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপার ছিল। বিনিয়োগের পক্ষের যদি আমরা ভর্তুকি এবং যে সমস্ত ট্যাক্স এক্সপেন্ডিচার রেয়াত দিয়েছি সেগুলি যেন যায়। কোয়ালিটি অফ স্পেন্ডিংটা দেখা, যে কোয়ান্টিটি না দেখে স্পেন্ডিং কোয়ালিটি, যে আপনার টাকাটা বেনিফিশিয়ারির কাছে পৌঁছাচ্ছে কিনা, টিচারের কাছে, স্টুডেন্টের কাছে, ইনভেস্টমেন্টটা ক্লাসরুমে যাচ্ছে কিনা। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত, তাই ইশতেহার অনুযায়ী প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর, এমনটা জানিয়ে প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা জানান, ভর্তুকি, প্রণোদনা, ব্যাংক সুদের হার, বিনিয়োগ সবকিছু বিবেচনায় নিয়ে জনবান্ধব বাজেট করতে চায় সরকার। বর্তমান মূল্যস্ফীতির কারণে সুদের হার কিভাবে যৌক্তিকীকরণ করবে নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংক। তবে আমরা আশা করি এই যে বাংলাদেশ ব্যাংক একটা বড় আকারের তহবিল গঠন করবে, যার মাধ্যমে বিনিয়োগ উৎসাহিত হবে, বিশেষ করে বন্ধ কলকারখানা উৎসাহিত হবে এবং আমাদের বাংলাদেশের মেরুদণ্ড অর্থাৎ অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং কুটির শিল্প পুনর্জাগরিত হবে এবং আপনাদের রপ্তানি বহুমুখীকরণ হবে। সরকারের যে সমস্ত শেয়ার আছে সেগুলি পুঁজিবাজারে ছাড়তে হবে। পুঁজিবাজারকে তেজি করার জন্য এইটা হলো অন্যতম পদক্ষেপ। আগামী বাজেটে কোনো ধরনের ট্যাক্স যেন না বাড়ে, প্রশ্নই ওঠে না, কোনো ট্যাক্স যেন কোনো জায়গাতে না বাড়ে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য খাতে নজরদারি বৃদ্ধির পাশাপাশি জ্বালানি নিরাপত্তার বিষয়ে গুরুত্ব আরোপ করে আলোচকরা বলেছেন, সরকারের এ নিয়ে গণশুনানি জরুরি ছিল। যে আপনারা আমাদের কাছ থেকে জবরদস্তি করে কর আদায় করেন, সেই করের টাকাটা কোথায় খরচ করেন সেই হিসাব তো কোনোদিন দিলেন না। যে রেগুলেটরি কমিশনকে আজকে আপনারা বসায় রেখেছেন, সেই লুণ্ঠনের হাতিয়ার, সেটা যদি পরিবর্তন না করেন তাহলে আপনি 20% যে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছেন, ডিজেলের দাম 15%, টকটেনের দাম 20% বাড়িয়ে 20 টাকা বাড়িয়ে নিয়ে গেছেন, 20% বাড়িয়ে নিয়ে গেছেন। এটা তাহলে বলবো যে আপনি বাজেটের উচ্চাভিলাষী বাজেট করার অর্থ যোগান দিয়েছেন। তবে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা জানিয়েছেন, রাজস্ব আদায়, আয় ও ব্যয়ের ভারসাম্য, ভর্তুকি, কর ছাড় সহ সবকিছুরই প্রতিফলন ঘটবে বাজেটে। আমরা চাই সবাই মিলে সম্মিলিত উদ্যোগে বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসবো। অতীতের অনেক পুরস্কার পাওয়া গেছে অনানুষ্ঠানিক খাতে, কিন্তু আমরা আনুষ্ঠানিক খাতে এটা প্রবর্তন করেছি। তাহলে আমাদের অবশ্যই আপনাদের, বিশেষ করে নাগরিক সমাজকে আমাদের উপরে ওয়াচ করতে হবে, যাতে করে আমরা জবাবদিহি থাকি এবং কোনোভাবেই ত্রুটিগুলো না হয়। উচ্চাভিলাষী না হয়ে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে বাজেট, এমন প্রত্যাশা সবার। তাহলে তো প্রাইভেট সেক্টর। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আমি অসুবিধা মনে করি না, আমি মনে করি আসলে
এনটিভি আয়োজিত কেমন বাজেট চাই অনুষ্ঠানে যোগ দিয়ে বর্তমানে সবচেয়ে কঠিন সময় পার করছেন বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। কারণ হিসেবে তারা বলছেন, ব্যাংকের সুদের হার 14% উপরে, যার কারণে টিকে থাকা বড় চ্যালেঞ্জ। তারা জানান, কর ও বিনিয়োগ নীতি ব্যবসার পরিবেশ পরিপন্থী। এসব দূর করে আগামী বাজেট ব্যবসা বান্ধব করার দাবি জানান ব্যবসায়ী সংগঠনের নেতারা। জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। আসন্ন বাজেটকে কেন্দ্র করে এনটিভির কেমন বাজেট চাই অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা বলেন, কষ্টে আছে ব্যবসায়ীরা। বর্তমান বিদ্যমান ব্যাংক সুদের কারণে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন। ব্যাংকের সুদের হার আমরা যখন প্রজেক্ট 3-4 বছর আগে নিয়েছিলাম তখন 8 থেকে 9% ছিল, এখন 14 কাছাকাছি বা কোনো কোনো ক্ষেত্রে বেশি। এই এত সুদ দিয়ে কোনো ব্যবসা টিকে থাকতে পারে না, এটাই মানে বাস্তবতা। এখন যদি আমার 1 কোটি টাকা যেটা নেওয়া হলো ট্যাক্স, তাহলে আমাকে প্রফিট করতে হবে 8 কোটির 33 লাখ টাকার মতো 12% কর্পোরেট ট্যাক্স রেট হারে, যেটা কোনোদিনই এই আকারের একটা ছোট আকারের একটা প্রতিষ্ঠানের যার 100 কোটি টাকা এক্সপোর্ট হয় বছরে, তার পক্ষে কোনোদিনই 8 কোটি টাকা প্রফিট করা কোনোদিনই সম্ভব না, এটা অসম্ভব একেবারে। তো এই ধরনের অত্যাচার থেকে আমি বিনীত অনুরোধ করব ব্যবসায়ীদের একটু রক্ষা করেন। যেই লোকটা 20 বছর আগে ক্যাপিটাল মেশিনের জন্য টাকা নিয়ে সমস্ত টাকা ব্যাংকে ফেরত দিয়ে দিয়েছে, আজকে তার নতুন মেশিন লাগবে, তার অ্যাসেট হচ্ছে 1000 কোটি, তার 100 কোটি টাকা লাগবে খালি ঘুরে দাঁড়াতে, আপনি তাকে সিরিয়ালে সবার আগে দেন। যদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তাহলে ব্যবসা প্রতিষ্ঠান টিকিয়ে রাখা সম্ভব হবে না জানিয়ে ব্যবসায়ী নেতারা বলেন, সরকার সোলার সহজলভ্য করতে পারলে এনার্জি ব্যবহার কমিয়ে সোলারের দিকে ঝুঁকবে ব্যবসায়ীরা। এই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না করা যায়, বাংলাদেশের শিল্পায়ন টিকে থাকবে না, শিল্পায়নের অগ্রগতি হবে না, কর্মসংস্থান সংকুচিত হয়েছে, সেটা কিন্তু বাড়ানো সম্ভব হবে না। এখন যেটা আমরা জেনারেটর ফুয়েল দিয়ে জেনারেটর চালিয়ে লোডশেডিং সময়টাকে আমরা কাভারেজ দেই, সেই সময়টা আমরা সোলার 2 ঘন্টা পুরোপুরি সোলার ব্যাকআপ আমরা নিব। সেটার জন্য ব্যাটারি একটা আমাদের খুব প্রয়োজন। সেই জায়গাটাকে যদি আবার বাজেটে সবকিছু ব্যবসায়ী নেতাদের এসব দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ মাহমুদ তিতুমির জানান, ব্যবসা টিকিয়ে রাখতে নতুন গ্যাস ক্ষেত্র খুঁজে বের করতে হবে এবং সে লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে। আমাদেরকে গ্যাস অনুসন্ধান করতে হবে এবং আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন, যারা এখানে বিদেশিরা করে তাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী সহ আমরা সবাই দেখা করেছি এবং তাদেরকে আহ্বান জানিয়েছে যে দ্রুত ভিত্তিতে গ্যাস অনুসন্ধান করুন। একই সাথে আমরা বাপেক্সকে শুরু করেছি, ট্যাক্সের যার যা তাই দিতে হবে এবং সেই ট্যাক্স করতে হবে পারফরমেন্স বেসড। আমরা বাই দিয়েছি এসআরও কালচারকে, কারণ এসআরও কিভাবে আপনার আর একজনকে গোষ্ঠীবদ্ধ করেছে। পঞ্চমত, এটা আমরা করতে পারবো না, কিন্তু আমরা অনুরোধ করতে পারি। আমরা বিশ্বাস করি বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব কায়দায় চলবে, সেই জন্যে আমরা অনুরোধ করছি বাংলাদেশ ব্যাংককে, আমাদের যে ফিসক্যাল মনিটারি পলিসির যে কোঅর্ডিনেশনে, সেখানে আমরা অনুরোধ করেছি যে আপনার একটা বড় প্রকল্প করা হোক, যেখানে অন্তত 3টি বিষয় থাকে। প্রথম হচ্ছে যে রিফাইন্যান্সিং স্কিম, কারণ আমাকে বন্ধ কলকারখানা চালু করতে হবে, এবং দ্বিতীয়ত হচ্ছে যে নতুন কলকারখানা বের করতে হবে যার মাধ্যমে আরও অর্থনীতি যাবে। তৃতীয়ত হচ্ছে বহুমুখীকরণ করতে হবে। কর্পোরেট ট্যাক্স কমানোর জোর দাবির পাশাপাশি বিনিয়োগকে সর্বাধিক গুরুত্ব দিতে সরকারের প্রতি আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। মূল্যস্ফীতি কমিয়ে দ্রব্যমূল্য মানুষের হাতের নাগালে রাখাই হবে আসছে বাজেটের বড় চ্যালেঞ্জ, এমন অভিমত বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের। এনটিভির কেমন বাজেট চাই আলোচনায় নাগরিক সমাজের প্রতিনিধিরা উদ্যোক্তাদের বিশেষ সুবিধা দিতে সুদ মুক্ত ঋণ প্রদানের দাবি জানান। একই সাথে জ্বালানি সংকট মোকাবেলায় সোলারের সহজলভ্যতা, ডলার সংকট এবং নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগের দাবিও জানানো হয়। জোবায়ের প্রধানের রিপোর্ট। দীর্ঘ 17 বছর ধরে এই অনুষ্ঠানটা
এনটিভির বিশেষ অনুষ্ঠান কেমন বাজেট চাই আয়োজনে উপস্থিত হন মন্ত্রী, অর্থনীতিবিদ, ব্যবসায়ী প্রতিনিধি সহ বিশিষ্টজনেরা। অর্থনীতির চাকা আরও সামনের দিকে কিভাবে গতিশীল করা যায়, এটাই হলো মূলত চ্যালেঞ্জ। বিনিয়োগ, অর্থনৈতিক প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, জ্বালানি ও বিদ্যুৎ, শিল্প বাণিজ্য, স্বাস্থ্যসেবা ও কৃষি সহ গুরুত্বপূর্ণ খাতগুলোতে আসন্ন বাজেটের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন বক্তারা। নাগরিকদের জন্য অ্যাফোর্ডেবল প্রাইসে আমি যদি 28% যদি কাস্টম ডিউটি এখনও, যেটা সারা ওয়ার্ল্ডের মধ্যে সর্বোচ্চ, এবং সেটা কিন্তু ইম্প্যাক্টটা পড়ছে আমাদের দ্রব্যমূল্যের উপরে। কার্ড আমাদেরকে দেন আপনার বাসে হাফ টিকিটের মতো ছাত্রদের, তাহলে মনে হয় যে আমরা কম্পিটিশনে পিছিয়ে থাকবো না, আমরা আমাদের সক্ষমতা আরও প্রমাণ করতে পারবো, অনেক বড় সুযোগ আমরা হারাবো না। আপনারা এই বছরে আপনারা যতখানি টাকা দিতে পারেন ম্যাক্সিমাম ফর গ্যাস এক্সপ্লোরেশন প্লিজ দিয়েন। সভায় ব্যবসায়ী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা কর জটিলতা কমানো, ট্যাক্স জিডিপি অনুপাত বাড়াতে, হয়রানিমুক্ত কর ব্যবস্থা চালু, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য প্রণোদনা এবং আমদানি রপ্তানি প্রক্রিয়া সহজ করার দাবি জানান। যে সেবা খাতে নারীদের কতটুকু সহযোগিতা করা চায়। অনলাইনে ডিজিটাল কমার্সকে যদি আমার উৎসাহিত করতে হয়, তাহলে এটাকে অন্তত 5 বছরের জন্য ভ্যাটের আওতামুক্ত রাখা দরকার। আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীরা যেহেতু এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিপদে আছে এবং আরও 2 বছর বিপদে থাকবে, তো সেখানে প্রায় 20,000 কোটি টাকা মতো বরাদ্দ থাকবে কিনা এই ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাননীয় উপদেষ্টার কাছে আমার একটা দাবি থাকলো। এ সময় সরকারের প্রতিনিধিরা জানান ব্যবসায়ীদের যৌক্তিক দাবিগুলো বিবেচনায় নেওয়া হচ্ছে। রাজস্ব ব্যবস্থায় সংস্কার, অনলাইন ভিত্তিক সেবা সম্প্রসারণ এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার। আপনারা যে কথাগুলো উল্লেখ করেছেন মূলত সবাই আমরা একমত, এবং সেটাই আমরা দেখতে চাই। অর্থাৎ বিনিয়োগ বাড়াতে হবে, বিনিয়োগ বাড়লে উৎপাদন বাড়বে, উৎপাদন বাড়লে কর্মসংস্থান হবে, তারপরে আপনার ভোগ বাড়বে এবং করের যে চক্র সেটা সক্রিয় হবে। 2034 সালের মধ্যে আমরা $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ে তুলতে চাই। এছাড়া বিদ্যুৎ ও গ্যাসের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং নতুন বিনিয়োগে দীর্ঘমেয়াদী নীতিগত নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানান ব্যবসায়ীরা। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা শহরে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম রবি, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের শফিকুল ইসলাম খান মিল্টন, অ্যাডভোকেট শিমুল বিশ্বাস এমপি এই সভায় উপস্থিত ছিলেন। ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এটি দ্বিতীয় সভা। মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক মন্ত্রী ডক্টর দীপুমণি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মানবতা বিরোধী অপরাধ মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমান রেখেছে ট্রাইব্যুনাল। রিপোর্ট করছেন হাসান জাভেদ। মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালের 5 মে হেফাজতের সমাবেশে সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই মামলায় গ্রেফতার দেখাতে সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখে কারাগারে পাঠান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল। হেফাজতের ঘটনায় সাংবাদিকদের সম্পৃক্ত করা সঠিক হয়নি বলে জানান তাদের আইনজীবী। বলেন, সব ঘটনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিলে বিতর্কের জন্ম দিবে। গণমাধ্যম কর্মীরা গণমাধ্যমের কাজ করতে গিয়ে মানবতা বিরোধী অপরাধের আসামি হয়েছে, এটা আসলে আমাদের জানা মতে বিরল। এটা একমাত্র মনে হয় বাংলাদেশে এই প্রথম হয়েছে এবং দিস ইজ ওয়ার্ল্ড রেকর্ড। সব কিছুই সিস্টেমেটিক, টার্গেটেড, ওয়াইড স্প্রেড এখানে হিসাবে আখ্যা দিয়ে এখানে আনা যায় না। তাহলে আপনার মুরগি চুরি সারা বাংলাদেশে হয়, সো মুরগি চুরিও সিস্টেমেটিক, কারণ মুরগিকে আপনি টার্গেট করে মুরগি সারা বাংলাদেশে পাওয়া যায়, তাহলে মুরগি চুরিও এখানে আসতে পারে, আমি এটা মনে করি। চিফ প্রসিকিউটর বলেন, শুধু সাংবাদিক নন, মানবতা বিরোধী অপরাধে জড়িত যে কাউকেই ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড় করানোর সুযোগ আছে। তিনি হত্যাকাণ্ড গোপন করছেন, তার স্বার্থ কি, তার উদ্দেশ্যটা কি ছিল, কেন তিনি এটা করতে গেলেন? তাহলে তিনি টোটাল মেকানিজমের সাথে জড়িত ছিলেন।
আরও যদি কোনো সাংবাদিক জড়িত থাকে তারা আসবে। একটা সরকারকে ফেসিস্ট করার জন্য অনেক সাংবাদিকদের তখন ভূমিকা ছিল না? সেইটার মধ্যে যদি কোনো সাংবাদিক জড়িত থাকে তারা কি বিচারের আওতায় আসবে না? এই মামলায় আগামী 7 জুন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্ধারিত আছে। সেদিন এই 3 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। এদিকে জুলাই অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8 অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ করেছে উভয় পক্ষ। পরে রায় ঘোষণার জন্য তা অপেক্ষমান রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের সঙ্গে ইইউ এর রাষ্ট্রদূত মিস্টার মাইকেল মিলারের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিয়ান রেগার ব্রাউন। বৈঠকে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী গণতন্ত্রকে অর্থবহ করা এবং সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সাথে স্থান পায়। পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়। ভবিষ্যতে উভয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের 5 জনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফোরকান মোল্লা পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানিয়েছে পুলিশ। বিকেলে গাজীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করে তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ শরীফুদ্দিন। তিনি জানান, প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা পারিবারিক কলহের জেরে স্ত্রী, 3 কন্যা সন্তান ও শ্যালককে হত্যার পর ফোরকান পালিয়ে যায়। তথ্য প্রযুক্তির সহায়তায় 11 মে অভিযুক্ত ফোরকানের ব্যবহৃত মোবাইল ফোন মেহেরপুর সদর থানা এলাকা থেকে উদ্ধার করা হয়। পরে তদন্তে জানা যায় ওই দিন সকালে পদ্মা সেতুর ওপর থেকে এক ব্যক্তি নদীতে ঝাঁপ দেয়। পুলিশের ধারণা ঝাঁপ দেয়া ব্যক্তি অভিযুক্ত ফোরকান মোল্লা ছিলেন। পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রাজধানীর গুলিস্তানে জাতীয় স্টেডিয়াম এলাকায় প্রধানমন্ত্রী ঘোষিত ক্লিন ঢাকা বাস্তবায়নে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি। ইশরাক হোসেন বলেন, আধুনিক এবং পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে নিজ নিজ বাসার আশপাশের এলাকা পরিষ্কারের দায়িত্ব দেশের প্রতিটি নাগরিককে নিতে হবে। তিনি বলেন, এই কর্মসূচি পালন করা হচ্ছে জনসচেতনতা বাড়ানোর জন্য। শিক্ষায় বৈষম্য থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। তিনি বলেন, শিক্ষাকে শুধু জ্ঞান অর্জনের জন্য নয়, দক্ষতা বৃদ্ধিতেও কাজে লাগাতে চায় সরকার। দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী ওরিয়েন্টেশনে তিনি এসব কথা বলেন। যার যার জায়গায় সব ক্ষেত্রে সফলতা অর্জনের বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, নানা রকম প্রতিবন্ধকতা সত্ত্বেও এগিয়ে যেতে হবে। ভবিষ্যতে বাংলাদেশের জন্য সুশিক্ষিত জাতি গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী লিরা গ্রুপ বাজারে নিয়ে এলো নতুন পণ্য লিরা ওয়াটার ট্যাঙ্ক। রাজধানীর গুলশান এসএসসিএল ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে পণ্যটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক KM আলমগীর ইকবাল জানান, নিরাপদ পানি সংরক্ষণ এবং ভোক্তাদের ক্রমবর্ধমান চাহিদাকে গুরুত্ব দিয়েই বাজারে আনা হয়েছে লিরা ওয়াটার ট্যাঙ্ক। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, 50 লিটার থেকে শুরু করে 10,000 লিটার পর্যন্ত বিভিন্ন ধারণ ক্ষমতার পাওয়া যাচ্ছে এই ট্যাঙ্ক। উন্নত কাঁচামাল এবং আধুনিক প্রযুক্তিতে তৈরি এই পণ্যটি এরই মধ্যে দেশের সব জেলায় বাজারজাত করা শুরু হয়েছে। অনুষ্ঠানে বক্তারা নতুন এই পণ্যের গুণগত মান, স্থায়িত্ব এবং বিক্রয়োত্তর সেবার নানা দিক তুলে ধরেন। কোচ নিয়োগে কঠিন সমস্যায় পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান সবার পছন্দের তালিকায় থাকলেও বেতন ভাতা আর শর্তের কারণে এখন আর ফেভারিট নেই তিনি। তবে কোচ হিসেবে যেই আসুক না কেন, হামজা সমিতদের সঙ্গে দেশীয় ফুটবলারদের ভালো সমন্বয় করার ক্ষমতা থাকাটা সবচেয়ে জরুরি হিসেবে দেখছেন সাবেক অধিনায়ক জাহিদ হাসান MLA। জানাচ্ছেন মমিনুর রিপন।
হ্যাভিয়ের ক্যাব্রেরার বিদায়ের পর হামজা সমিতদের ডাগ আউটের দায়িত্ব কার কাঁধে উঠছে তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। হামজা জামালদের কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান। তবে সহকারী কোচ সঙ্গে আনার শর্ত জুড়ে দেয় তার বেতনের কারণেই আগ্রহ কমেছে বাফুফের। 12 মে গায়ানা দল থেকে পদত্যাগ করায় আলোচনায় উঠে এসেছেন জার্মান যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক টমাস ডুলির নাম। এছাড়া এশিয়ান ফুটবলে দক্ষ মাইকেল উইজ, জার্মান কোচ বার্ন্ড স্ট্রকও আছেন আলোচনায়। কোচের যে প্রোফাইল যারা এখানে সাবমিট করেছে এবং এখন যারা শর্ট লিস্টে যাদের নাম দেখছি তারা কিন্তু সবাই হাই প্রোফাইল কোচ। হ্যাঁ, সো আপনি যেটা বলছেন ইজ ট্রু যে হামজাদের মেনটেন করা বা হামজাদের কন্ট্রোল করা বা হামজাদের সামনে দাঁড়িয়ে তাদের ব্রিফিং করা, এরকম একজন তো গার্সালা কোচ লাগবেই। কোচ নিয়োগের সময় আমরা চিন্তা করি অন দ্য ফিল্ড, মাঠের পারফরমেন্স, বাট অফ দ্য ফিল্ড টিমটাকে মেনটেন করা। বিকজ একটা স্কোয়াডে 23 জন প্লেয়ার থাকে বা 30 জন প্লেয়ার থাকে, সবাই তার স্টার্টিং 11-এ খেলে না, বাকির প্লেয়ারদেরকে ম্যানেজ করা, আবার এখান থেকে স্টার্টিং 11 তৈরি করা, সব কিছু মিলিয়ে অফ দ্য ফিল্ডে যে কাজটা সেইটাও আপনি কীভাবে ম্যানেজ করতে পারবেন, সেই এক্সপিরিয়েন্স কেমন বিগত দিনে, সব কিছু দেখেই কিন্তু আপনাকে এখানে কোচ নিয়োগ দিতে হবে। ডাগ আউটের দায়িত্ব যেই পান না কেন তার বড় দায়িত্ব হবে হামজা সমিতদের সঙ্গে স্থানীয় ফুটবলারদের সমন্বয় করা। লাস্ট যে কোচ ছিলেন সে কিন্তু আসলে দলটাকে ওইভাবে একটা প্লেইং স্টাইল দিতে পারেনি। সেইখান থেকে আমি বলবো যে একজন ভালো কোচ হলে কি হবে, আপনার দলটাকে একটা ভালো প্লেইং স্টাইল দিতে পারবে। লাইক হামজা কোন প্যাটার্নে ফুটবল খেলে, হামজা কোন পজিশনটা থেকে দিলে আপনার হামজা বেস্ট ফুটবলটা খেলতে পারবে, রাকিব ফাহিমের টেকটিক্যাল কোন জায়গা দুর্বলতা আছে সেইগুলিকে আপনার আরও শার্প করে তার বেস্ট পারফরমেন্সটা কীভাবে বের করা যায়। হ্যাঁ, সুতরাং এই ধরনের কোচ হলে কী হবে, তখন টিম পারফরমেন্স কিন্তু অনেক আপগ্রেড হবে এবং আমি মনে করি যে বাংলাদেশ ফুটবলটা উপকৃত হবে। 15 মে শুক্রবার ঘোষণা হতে পারে বাংলাদেশের নতুন ফুটবল কোচের নাম। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।